স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর মা ক্যান্টিন। এবার থেকে হয়ে গেল মা আহার। 500টি কেন্দ্র থেকে বিতরণ করা হবে খাবার। দুদিন দেওয়া হবে মাছ, দুদিন দেওয়া হবে ডিম। নবান্ন থেকে ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এরই পাশাপাশি তিনি আরও জানিয়ে দিলেন, পয়লা বৈশাখে নয়, পশ্চিমবঙ্গ দিবস পালন হবে 20 জুন। ইতিমধ্যেই জমি হস্তান্তর শুরু হয়ে গেছে বিএসএফকে, এমনকি রেলকেও জমি দেওয়া হচ্ছে, ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মা ক্যান্টিন বা মা প্রকল্প, তার নাম বদলে মা আহার। আর সেই মা আহারে এবার দুস্থ অসহায় গরিব মানুষ তারা পাবেন মাছ ভাত। সপ্তাহে দুদিন ডিম ভাত, সপ্তাহে দুদিন মাছ ভাত, অন্যদিন শাকসবজি সঙ্গে থাকবে মা আহারে। 110টি নূতন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। আর একই সঙ্গে এই মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সরকার শপথ নেওয়ার পরেই যে পদক্ষেপ, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে, বাংলার দেশের সুরক্ষা নিশ্চিত করতে বিএসএফকে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি হস্তান্তর প্রক্রিয়া। ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে ভারত এবং বাংলাদেশ, বাংলার সঙ্গে বাংলাদেশের 11টা সীমান্ত এলাকায় ইতিমধ্যেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কাজ চলছে লাগাতার। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 9টি স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য উদ্দেশ্যে বিএসএফের অনুকূলে 31.905 একর জমি চিরস্থায়ী হস্তান্তর এবং হস্তান্তর ফি আদায়ের পর হস্তান্তর দলিল সম্পাদন হয়েছে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলায় পশ্চিমবঙ্গ দিবস এখন থেকে আর পয়লা বৈশাখ নয়, 20 জুন। 1947-এর 20 জুন আইন পরিষদের সদস্যরা বাংলা বিভাজনের পক্ষে রায় দিয়েছিলেন। সেই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে পশ্চিমবঙ্গ দিবস বাংলায় এখন থেকে 20 জুন। 20 জুন যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। রিপাবলিক বাংলা, কলকাতা। চলুন এবার ডোমকলের দিকে নজর রাখি, কারণ ডোমকলে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হয়েছে 300টিরই বেশি তাজা বোমা এবং এরই পাশাপাশি সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আর রাতের অন্ধকারে সেগুলি পাচার করার সময় সন্দেহ হওয়ায় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হয়ে যান স্থানীয়রা। আর তারা পুলিশে খবর দেয়। ডোমজুর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নারনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে। হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রের পিপিলাই, এই যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, একেবারে এই পার্টি অফিসের ভেতর থেকে তাজা বোমা, প্রায় 1 বস্তার অধিক বোমা উদ্ধার করা হয়েছে গতকাল রাতের বেলা। এবং সেই রাত থেকে এই এলাকায় ছিল সিআরপিএফ এবং ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা। এখানে দলীয় যে কাজ হয়, সেই দলীয় কাজের যে পতাকা রয়েছে, বিভিন্ন সময় অসামাজিকমূলক সেই কাজের সঙ্গেও যুক্ত এই দলীয় যে কার্যালয়, এই কার্যালয়কে ঘিরে একেবারে রাত ভোর টানা তল্লাশি চালায় ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা। এলাকার মানুষজনেরা যারা চাইছিল যে দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস থেকে হুমকার দিচ্ছিল এলাকার মানুষজনেদের, সাধারণ গ্রামবাসী যারা বিজেপি করে তাদের বাড়িতে গিয়েও পর্যন্ত হুমকি দিয়ে এসেছে। আমাদের ঘরে ঢুকে মেরেছে, আমার সর্বস্ব ভেঙে চুরে একসা করে দিয়েছে। আমরা বিজেপি করি বলে আমাকে এরকম করে থ্রেট দিচ্ছে যে তুমি কেন বিজেপি করবে, তোমার বর কেন বিজেপি করবে। বিজেপিটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়। আমার দেওয়ালে বিজেপি লেখা আছে বলে, পদ্মফুল আঁকা আছে, লেখা আছে বলে আমার শ্বশুর মশাই বয়স হয়েছে তাকে দিয়ে মুছতে হয়েছে, তারপর আমায় নিয়ে ডাক্তারখানা যেতে পারবে, এরকম হুমকি। আমাদের বাড়ির সবাই বিজেপি করে, ওপর খুব অত্যাচার করেছে, মারধর করে হাসপাতালে ভর্তি করেছে, এমনকি জেল পর্যন্ত খাটিয়েছে বিনা অপরাধে। এই
পার্টি অফিস থেকে গতকাল রাতের বেলায় প্রায় তাজা বোমা এবং সাদা থান সহ একাধিক তিরপল সহ একাধিক প্রতিবন্ধীদের যে সাইকেল দেওয়া হয় সেই সাইকেলও পর্যন্ত এই মজুদ ছিল। যে এলাকার নান্না গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান বুবাই চক্রবর্তী তাকে আটক করে পুলিশ। পার্টি অফিসের ভেতরে কি করে এই বোমা মজুদ করে রাখা ছিল, কি কারণে বোমা ছিল, এই সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে ডোমজুর থানার পুলিশ আধিকারিক। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী, রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুদিন ধরে তৃণমূল নেতার বাড়ির পেছনে পোড়ানো হচ্ছে নথি। আর কাঠগড়াতে তৃণমূল নেতা, কাকসার তৃণমূল নেতা উত্তম রুইদাস ঘটনাস্থলে যান বিজেপির কর্মী এবং স্থানীয়রা। তারা গিয়ে দেখতে পান জব কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক পোড়ানো হচ্ছে। আর বিজেপির অভিযোগ ছিল যে এই সমস্ত আইডি কার্ড ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ওই তৃণমূল নেতা উত্তম রুইদাস। আর এই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা উত্তম রুইদাসকে। আমি দাঁড়িয়ে আছি তৃণমূল নেতা উত্তম রুইদাসের বাড়িতে। আমার পিছনে এই উত্তম রুইদাসের বাড়ি, এবং এই উত্তম রুইদাসের যে বাড়ি, সেই বাড়িতে আমি একটু ঢুকে পিছন দিকে এলাকার মানুষ দেখতে পাচ্ছেন, এলাকার মানুষরা ভিড় করে আছে। এবং যেটা অভিযোগটা উঠছে, এখানকার এলাকার মানুষ ছড়িয়ে ছিটিয়ে নথি পড়ে আছে, আধার কার্ডের জেরক্স, আধার কার্ডের নথি, ভোটার কার্ডের নথি। এইসব নথিগুলোকে উনি তার বাড়ির পিছন দিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছিলেন, প্রমাণ লোপাট করছিলেন। জোসনাপুরে আছে আমার স্ত্রী, আচ্ছা, আমার মা আছে জোসনাপুরে, আমার বৌদি আছে সীমাপুরে। থেকে তো প্রচন্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে এখনই বার করে নিয়ে এসে মারবে। তার উদ্দেশ্যটা কি, কেন প্রমাণ লোপাট? এলাকার বাসিন্দা এবং বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ, যে এইসব গ্রামের গরিব মানুষদের কাছ থেকে আধার কার্ডের কপি নিয়ে ভুয়ো জব কার্ড বানিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করা হয়েছে। সেই জন্যই তার যাতে কোনো প্রমাণ না থাকে, সেই প্রমাণ লোপাটের জন্যই এইসব নথি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। যেগুলো জ্বালিয়ে দেওয়ার কারণটা কি? যেগুলো জ্বালিয়ে দেওয়া মানে পুরোপুরি ঘোষণা করে দেওয়া, মানে নথি নষ্ট করার কারণ কিভাবে? কারণটা হচ্ছে প্রমাণ লোপাট। 3 দিন ধরে ওটা পড়ছে আমাদের ছেলেরা, হ্যাঁ আজকে ছেলেরা জানতে পারলো বলেই আপনাদেরকে নিয়ে আসা হলো এখানে। ও আপনার ওই ভুয়ো জব কার্ড করে, ভুয়ো অ্যাকাউন্ট খুলে, ভুয়ো মাস্টার রোল দিয়ে পঞ্চায়েত ওদের, হ্যাঁ এইভাবে টাকা। জল জীবন মিশনের যে প্রকল্পের পাইপ, সেই পাইপ তার বাড়িতে পড়ে রয়েছে, তার পাইপ পড়ে রয়েছে। শুধু তাই নয়, জঙ্গলের কাঠ কেটে এনে রাখা হয়েছে। মানে এলাকার ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। এলাকার মানুষও চাইছেন যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে এই প্রমাণ লোপাটের কারণ, কেন তিনি এইভাবে সরকারি নথি পুড়িয়ে দিচ্ছিলেন বাড়ির পিছন দিকে, এর রহস্য উন্মোচন হোক। ক্যামেরায় রামকৃষ্ণের সঙ্গে রামের মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কাকসা। ইসিএল এর পরিত্যক্ত আবাসন, সেখান থেকে উদ্ধার হয়েছে ত্রিপল, কম্বল সহ একাধিক সরকারি ত্রাণ সামগ্রী। আর ঠিক আসানসোলের কুলটির যেখান থেকে এই সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, তার থেকে কিছুটা দূরে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ছিল। আর এতেই অভিযোগ উঠছে যে এই ঘটনার সঙ্গে ওই তৃণমূল কাউন্সিলর জড়িত, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল কাউন্সিলর। ইসিএল এর আবাসন, তবে সেই আবাসনটি কারুর নামে অ্যালটমেন্ট ছিল কিনা তা খতিয়ে দেখছে ইসিএল। কিন্তু সেই আবাসনের ভেতরেই উদ্ধার হলো প্রচুর রাজ্য সরকারের যে সব সামগ্রী, অর্থাৎ সেই সব সামগ্রী যেগুলিকে দুস্থদের দেওয়ার জন্য অ্যালটমেন্ট করে থাকে রাজ্য সরকার। প্রচুর পরিমাণে দেখাই যাচ্ছে এখানে গাড়ি লোড করে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ইসিএল এর আবাসনটি কি কারুর নামে অ্যালটমেন্ট ছিল নাকি পরিত্যক্ত ছিল? যদি পরিত্যক্ত থাকে তাহলে এই পরিত্যক্ত আবাসনে বাইরে থেকে তালা বন্ধ করে কে বা কারা সরকারি এইসব সামগ্রীগুলো মজুত করে রেখেছিল। খবর দেওয়া হলো, পুলিশকে খবর দেওয়া হলো, খবর দিয়ে পরে তারপরে খোলা হলো। খোলার পর দেখতে কম্বল আছে, নানা রকম সামান আছে, যেগুলো গরিব লোককে দেওয়ার পরে ওগুলো দেওয়া হয়নি। এখান থেকে 100 মিটারের মধ্যে 102 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ঘর। তাহলে সরকারি এই মাল এলো থেকে এবং কি উদ্দেশ্যে এখানে রাখা হয়েছিল? শীতকাল পেরিয়ে গেছে, শীতকালে গরিব মানুষরা তারা কম্বল পায়নি, এগুলোকে চুরি করে রাখা হয়েছিল যে পাচার করার জন্য। স্থানীয় এখানকার যিনি কাউন্সিলর, তার বাড়ি কিন্তু এখান থেকে সামনে ঢিলচড়া দূরত্বে, এবং তিনি কে জানেন কিনা বা তিনি কেন জানলেন না রাজ্য সরকারের এইসব যে অ্যালটমেন্ট করা জিনিস রুম থেকে প্রচুর পরিমাণে যে রাজ্য সরকারের যে সামগ্রী, সেই সব সামগ্রী এই রুমটি থেকে উদ্ধার হয়। আপনার ওয়ার্ডটা কি? অবভিয়াসলি আমার ওয়ার্ড।
আপনি জানতেন না? না না, আমি কি করে জানবো? এটা তো পরিত্যক্ত কোয়ার্টার, এটা তো আমার ঘর নয়। এবারে একটা কোয়ার্টারের মধ্যে একটা ইসিএল এর বেআইনি কোয়ার্টার কার না কে দখল করে রেখেছে, কার নামে আছে অ্যালটমেন্ট, সেটা ইসিএল খতিয়ে দেখবে। এলাকার মানুষ এই বিষয়টি জানতে পেরেই তারা কিন্তু আসেন এবং এই রুমের ভেতর থেকে ইসিএল এর যারা রয়েছেন কর্তৃপক্ষ তাদের খবর দেওয়া হয়। ইসিএল কর্তৃপক্ষ যারা তারা সিজ করে এবং তারপর পুলিশকে সঙ্গে নিয়ে এই সমস্ত সামগ্রী কিন্তু সিজ করে নিয়ে যাওয়া হচ্ছে। আওয়াজটা ইসিএল এর, কিন্তু আনঅথরাইজড অকুপেশন অনেক বছর ধরে। এটা যেটা আমি সিজ করলাম ওটা পুলিশকে হ্যান্ড ওভার করে দিলাম। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস। আর এই খোকন দাসকে সঙ্গে নিয়ে যখন তার বাড়িতে তল্লাশি চালালো পুলিশ, সেই সময় প্রাক্তন তৃণমূল বিধায়ককে শুনতে হলো চোর চোর স্লোগান। আর অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের বড় চেয়ারম্যান, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ, আর তাকেও শুনতে হলো বিক্ষুব্ধ জনতার চোর চোর স্লোগান। প্রাক্তন বড় চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করলো দুর্গাপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি এবং সন্ত্রাসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যখন দুর্গাপুর থানা থেকে বের করা হয় তখন সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেয় এবং তারপর তাকে যখন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় সেখানেও বিজেপির যারা মহিলা কর্মী সমর্থক এবং আরো বিজেপি সমর্থকরা তাকে চোর চোর বলে স্লোগান দেয়, জুতো দেখায় এবং এই বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানার পুলিশ এবং আধা সামরিক বাহিনীকে। জায়গা দখল করে বেআইনি ভাবে ফ্ল্যাট তুলে 5 বছরের মধ্যে 200 কোটি টাকার মালিক কিরকম করে হয়? বেআইনি ভাবে আমাদের কলিয়ারি বেল্টে 60টারও বেশি হচ্ছে ট্রাক, ছোট গাড়ি সব চলছে। আজকে একটা চোরকে যে নিয়ে এসেছে, আমরা খুব খুশি। ঠিক আছে, ওর যেন শাস্তি হয়, ওর যেন জেল হয়, উনি যেন একদম জেলে পচে পচে ওনাকে মারা হয়। বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস, তার বাড়িতে প্রশাসনের আধিকারিকরা এবং তার বাড়িতে ইতিমধ্যে যে লরি, এই লরি কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং এই লরিতে বাড়িতে যে সরকারি যে সরঞ্জাম এবং ত্রাণের যে সরঞ্জামগুলি রয়েছে তা কিন্তু এখান থেকে বাড়ির থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে আজকে খোকন দাসকে তার বাড়িতে আনা হয় এবং তার বাড়িতে থাকা সরকারি যে সরঞ্জাম তা বের করার জন্য কিন্তু ইতিমধ্যেই লরি আনা হয়েছে। সেই লরিতে করে কিন্তু বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে লরি এবং বাড়ির ভিতরে থাকা যে সরকারি যে ত্রাণ, সরকারি যে জিনিসপত্র রয়েছে যেগুলো রান্না রয়েছে সাধারণ মানুষের জন্য, সেইগুলোকে বাইরে ডিস্ট্রিবিউশন না করেই কিন্তু এগুলোকে এখানে ব্যবহার বাড়িতে রেখে দিতেন এবং তার সেই কারণে এই তো সেগুলোকে প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। এবং বহুত খুশি, আর এরও বেশি খুশি হব যদি এদের ফাঁসি হয়। যার ক্ষতি করেছে, বহুত ক্ষতি করেছে, কত লোক ঘর ছাড়া, কত লোকে মেরে তাড়িয়ে ঘর দখল করে নিয়েছে, সব নিয়ে নামে রেজিস্ট্রি করে নিয়েছে। 2012 সাল দিন রবিবার 2 সেপ্টেম্বর আমার মেজো ভাই সিকান্দার কুমার পোদ্দার, যার বয়স 20 বছর বয়স, তাকে খোকন দাসের গুন্ডারা খোকন দাসের সামনে আমাকে পিটিয়ে মেরে দিয়েছে। 2021-এর ভোটের পর তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি সহ একাধিক অভিযোগ। আর রাজ্যে পালাবদল হতেই আমরা দিকে দিকে দেখছি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আর যারা তোলাবাজি করেছিল তাদের টাকা ফেরত দিতে হচ্ছে। তৃণমূলের বুথ সভাপতির কাছ থেকে 50,000 টাকা আদায় করে বিজেপি, আর তারপর সেই টাকা যারা অভিযোগ করেছিল তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। বীরভূমের কীর্ণাহারের ঘটনা। 2021-এর ভোট পরবর্তীতে শুধু হিংসা নয়, গ্রামে থাকতে গেলে তৃণমূল নেতাকে দিতে হয়েছিল কাটমানি। এবার সময় বদলেছে, আর সময় বদলানোর সাথে সাথে সেই কাটমানি তৃণমূল কংগ্রেস নেতার কাছ থেকে নিয়ে সেই সময় যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ ছিলেন, যারা টাকা দিতে বাধ্য হয়েছিলেন, যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, তাদের ফিরিয়ে দিল বিজেপি। কীর্ণাহারের ধর্মরাজতলা পাড়া, সেখানেই এই ঘটনা ঘটেছে। 2021 সালে
টিএমসির লোকেরা বহু মানুষের ক্ষয়ক্ষতি করেছে, সেই জন্যে টিএমসির নেতা ক্ষয়ক্ষতি দিয়েছে, এবার বিজেপির বুথ সভাপতি হাতে সেগুলো আমাদেরকে ফেরত দিচ্ছে। কতটা খুশি? খুবই আনন্দ। বিজেপি নেতৃত্বের দাবি যে তৃণমূল কংগ্রেস নেতা ওই গ্রামেরই সেই কাঠমানি নিয়েছিল, ভোট পরবর্তী হিংসা করেছিল, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং গ্রামে থাকতে গেলে টাকা দিতে হবে এই শর্ত দিয়েছিল। সেই সময় নিরীহ গ্রামবাসী বাধ্য হয়ে শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে টাকা দিতে বাধ্য হয়েছিল। তবে এবার সেই টাকা কথাবার্তার মাধ্যমে সমঝোতায় আসেন তৃণমূল কংগ্রেস নেতা, তিনি ফেরত দেন টাকা এবং তিনি বলেন যে তিনি প্রকাশ্যে আসতে পারবেন না, তবে তিনি যে টাকা দিয়েছেন সেই টাকা সেই সময় যারা তাদেরকে দিয়েছিল তাদের ফিরিয়ে দেওয়া হোক। বিজেপি নেতৃত্ব অবশ্য কোনো রকম ওই তৃণমূল কংগ্রেস নেতার উপর বদলা নেননি, বরং সে যে টাকা দিয়েছে সেই টাকায় যারা ক্ষতিগ্রস্ত, যারা টাকা দিয়েছিল তাদের হাতে ফিরিয়ে দিলেন। 2021-এ তৃণমূল হারমাত বাহিনী যে অত্যাচার চালিয়েছিল আমাদের এই কিন্নাহার 1 নম্বর 150 পাটে সামান্য টাকা আমাদের যে বিজেপি কর্মী তাদেরকে ফিরিয়ে দিলাম। সে প্রকাশ্যে আসতে পারবে না, সে বলে দিয়েছে যে আমি প্রকাশ্যে আসতে পারবো না। যা কিছু কথা হয়েছে, আমি এই পার্টে বুথ সভাপতি আছি, আমার সঙ্গে কথা হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, সে হাতে আমরা টাকাটা ফেরত। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে তল্লাশি পুলিশের, আর বিধায়কের কোমরে দড়ি পরিয়ে রাতে তল্লাশি চালালো পুলিশ। বাড়ি তো নয়, বলতে হবে অট্টালিকা। ভেতরে রয়েছে সুসজ্জিত আধুনিক কক্ষ, রয়েছে সুইমিং পুলও। দেখাই সেই ছবি আপনাদের। কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়ি যখন তল্লাশি চালানো হয়, ঠিক সেই সময়তে বাড়ির ভিতরে যে বিলাসবহু যে পরিবেশ তৈরি করা হয়েছিল এবং হাই ডেকোরেশন, এবং বাড়ির ভিতরে যে নিচে আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডে রয়েছে ঘর এবং সুইমিং পুল, এবং স্নান করার জন্য যে জলে তিনি ব্যবহার করতেন সেটাও অ্যাকোয়া গার্ডের সেই জলে তিনি স্নান করতেন। বলা যায় যে বিলাসবহু যে জীবনযাপন, সেই জীবনযাপন করতেন এই কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ। তার বাড়িতে একাধিক ভিতরে যে রুম, সেই রুমে ইন্টেরিয়ার ডেকোরেশন, তার পাশাপাশি অত্যাধুনিক জিনিসপত্র। দেখা যায় যে কালনার যে দেবপ্রসাদ বাগ বিধায়ক, তার জীবনযাপন অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। পূর্ব বর্ধমানে কালনা থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। মালদাতে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, আবার তারপর সেটা চড়া দামে বিক্রি করার অভিযোগ কাঠগড়ায় ইংরেজবাজার পুরসভা। আর অভিযোগ করেছেন যিনি, তিনি হলেন এই ইংরেজবাজার পুরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা আইনজীবী। তার অভিযোগের ভিত্তিতেই গোটা প্রক্রিয়ার তদন্ত করে দেখছে পুলিশ। মালদা জেলা ক্রীড়া সংস্থার জমি এবং রাজ্য সরকারের জমিকে দখল করে বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে এবং এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ইংরেজবাজার শহর জুড়ে। এই ঘটনা সামনে আসতেই ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা আইনজীবী সঞ্জয় শর্মা এই বিষয়ে মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা আইনজীবী সঞ্জয় শর্মার অভিযোগ যে দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা সে মালদা ইংরেজবাজার শহরের যে ক্রীড়া সংস্থার জমি এবং রাজ্য সরকারের পিডব্লিউডি জমি রাস্তার ধারে দখল করে বেআইনিভাবে কনস্ট্রাকশন, অন্যদিকে দোকানঘর করছে এবং সেই দোকানঘর চড়া দামে বিক্রিও করা হচ্ছে। যে ডিএসএ গ্রাউন্ড আছে এবং তার সংলগ্ন যে স্টেট গভর্নমেন্টের গ্রাউন্ড আছে, সেখানে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। তো নিজের পার্সোনাল প্রপার্টি ভেবে রেখেছে এবং সেখানে খেলোয়াড়দেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এবং ওটাকে কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে। যদিও এই বিষয়ে সঞ্জয় শর্মা বিজেপি প্রাক্তন কাউন্সিলরের যে এই অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানাচ্ছেন যখন একসময় সঞ্জয় শর্মা তিনি কাউন্সিলর ছিলেন, তখন তিনি কেন এই বিষয়ে অভিযোগ করেননি। বিল্ডিং হয়েছে, কালেক্টরেটের ওখানে বিল্ডিং হয়েছে, গোটা শহরে বিল্ডিং হয়েছে, সরকারি বেসরকারি সব জায়গায় বিল্ডিং হয়েছে। আমাদের ডিসিশন হলো, তিনি ভুলে গেছেন তখন উনি মধু খাচ্ছিলেন। বোর্ড ঠিক করেছেন, বোর্ড যে ঠিক করছে তার উপরে হয়েছে।
তার জন্য অডিট হয়েছে, সব হয়েছে। এখন দেখা যাক প্রশাসন এই বিষয়ে কতটা দৃষ্টি আকর্ষণ করে এবং কতটা এই বিষয়ে তদন্ত করে, সেটাই এখন দেখার বিষয়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।